আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। দুটো খবর নিয়ে আজকে আলোচনা করব। এক হচ্ছে ট্রাম্পের ভিজিট এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিএনপি এবং জামাত কি ভাবছে। আগে বলি ট্রাম্পের ভিজিট নিয়ে। আপনারা জানেন যে 2-3 দিন আগে মার্কো রুবিও এসেছিলেন, সার্জিও গোর তার আলোচনা করে গিয়েছেন এবং কাগজেও বেরিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আসছেন। হেডিংয়ে লেখা ছিল আসছেন, কিন্তু ভেতরে লেখা ছিল তিনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে 72 ঘন্টা হয়ে গেল, ভারতের তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায়নি। অর্থাৎ ট্রাম্প এই নিয়ে 3বার, আগে 2বার করেছেন, এই নিয়ে 3বার ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ভারত এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া, যাকে বলে যে আপনি আসুন, আমরা অপেক্ষা করছি, আপনি বৃহৎ শক্তি, আপনার জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম কোনো রকম সাড়া শব্দ কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত। কাল পরশু কি হবে তা আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে জানা সম্ভব না। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে, ওই যে বলেছিলাম না, একবার বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে আবার বিশ্বাস তৈরি করতে অনেক সময় লাগে। মোদিজি ঘা খেয়েছেন, দগদগে ঘা, সেটা কিন্তু তাড়াতাড়ি উনি ভুলবেন না। কারণ উনি জানেন যে এইটা হচ্ছে আমার সফট কর্নার, এটাকে ক্যাশ করতে চাইছে আমেরিকা, তারপরে আবার নতুন করে খেলা শুরু করবে। মানে আবার সেই সেন্ট মার্টিন, তারপর আবার সেই আমরা আরাকান করিডোর, এগুলো নিয়ে আবার শুরু করে দেবে। তখন যেহেতু ভারতবর্ষকে সাহায্য করেছে ভারতবর্ষের পক্ষে, তখন মানে বাধা দেওয়া এটা তখন মুশকিল হয়ে যেতে পারে। ফলে আমার মনে হয় কূটনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ একটু ভেবে চিনতে দেখছে যে কতটা জলে আমরা আছি, কতটা ডাঙায় আমরা আছি, অর্থাৎ কতটা বিশ্বাসযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা তাকে কতটা বিশ্বাস করতে পারি। এই টানাপোড়েনে এখন আলোচনা চলছে, কিন্তু তার কোনো মানে পজিটিভ খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। ইতিমধ্যে যে 30-1 তারিখে মার্কো রুবিওর যে আসার কথা ছিল সেটি বাতিল হয়েছে, এরকম খবর একটা পাওয়া গেছে, সেটি বাতিল হয়েছে। তিনি এখানে আসছেন না, তিনি অন্য কোথাও একটা যাচ্ছেন, বিদেশ লেখা হয়েছে, তিনি নর্থ আফ্রিকার ওদিকে কোথাও একটা যাবেন, ওখানে কিছু তার কাজ রয়েছে। ফলে যেহেতু আমার মনে হয় যে 3 দিনে কোনো রকম সাড়া শব্দ পাওয়া গেল না, তাই আর আগ বাড়িয়ে মার্কো রুবিওকে হয়তো ট্রাম্প পাঠাচ্ছেন না। এদিকে শেখ হাসিনা তো বোমাটি মেরে দিয়েছেন। বোমাটি মেরে দেওয়ার পর এখন সারা পৃথিবীতে সাড়া পড়ে গিয়েছে। শেখ হাসিনার কাছে 256টি কাগজ এবং তার যে ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে তার সমস্ত কপি এসে পৌঁছেছে। 256, অর্থাৎ 256টি কাগজে এই সমস্ত খবর টবর বেরিয়েছে। সারা পৃথিবী এখন ভাবছে যে এটা এখন কি করে সম্ভব। এখন বিএনপি কি ভাবছে?
বিএনপি এবং জামাত, বিএনপি এবং জামাত কিন্তু ভীষণ রকম দোলা চলে, ভীষণ রকম। হ্যাঁ বললেও মুশকিল, না বললেও মুশকিল। কারণ ইতিমধ্যে ভারতের কাছে বারবার উনি প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ শেখ হাসিনার। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ঢুকতে চান, ওরা যদি বা বারণ করে, তাহলে পরে মুখ দেখাবার জায়গা থাকবে না। আর শেখ হাসিনা যদি ঠোকেন, তাহলে ঝটপট তাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন আমাদের তারেক রহমান। সে সাহসও তার হবে না, কারণ সারা পৃথিবীকে উনি জানিয়ে দিয়েছেন। এখন সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তারেক রহমানের মতো এবং বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র, যার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তেমন নেই, একমাত্র পাকিস্তান, তুর্কি আর চীন ছাড়া। কিন্তু চীনের কথাই বাদ দিচ্ছি, চীন কোনোভাবেই এর মধ্যে ঢুকবে না, কোনোভাবেই ঢুকবে না। কারণ চীন তার স্বার্থ আগে দেখে। চীন আমাদের সঙ্গে সমস্ত গোলমালগুলো, মানে সীমান্ত গোলমালগুলো মিটিয়ে নিয়েছে। আমি আগেই বলেছিলাম। এখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, তিনিও এসেছিলেন, দুদিন কাটিয়ে গিয়েছেন, নানান রকম কথা হয়েছে। তার মধ্যে রিক আছে, RIC আছে, তার মধ্যে ব্রিক্স আছে, এই দুটো গঠন তো হচ্ছেই। আর এখানে রয়েছে রাশিয়া, আবার একসঙ্গে দুজনে এই মাসের নভেম্বর ডিসেম্বরে আসবেন, সেটাও আমি বলেছি। ফলে এই ছুটকো ছাটকা ব্যাপারে ঢুকে চীন নিজের অস্তিত্ব সংকটে ফেলবে না। কারণ মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক, জান্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। আরাকান আর্মির সঙ্গেও কিন্তু তাল মিলিয়ে চলছে চীন, কোনো পক্ষকেই কিন্তু খেপাচ্ছে না, যা স্থিতাবস্থা রেখে দিয়েছে। চীন অত্যন্ত বুদ্ধিমান, খুব গোড়েল চীন। ফলে ওই ছোট বাংলাদেশের এতে পড়ে জড়িয়ে, বাংলাদেশের ব্যাপারে জড়িয়ে নিজের অবস্থা ঢিলে করা এবং ভারতকে দূরে সরিয়ে রাখা, বিশেষ করে ভারতের বাজার যখন ধরতে হবে, ভারতের কি বলে সম্পর্ক ভারতের সঙ্গে উন্নত করতে হবে। 10 বছর বাদে কি হবে আমরা জানি না, কিন্তু আপাতত ঠিক হয়েছে 10 বছরের জন্য সমস্ত কিছু ঝুড়ি চাপা থাক। আমরা যা করব নিজেরা করব, নিজেরা ঠিক করে নেব। এখন বিএনপির হয়ে গেছে খুব মুশকিল, জামাতের হয়ে গেছে খুব মুশকিল। জামাতের একটা শক্তি রয়েছে, বিএনপির যে মাঠের শক্তি তার থেকে জামাতের শক্তি কিন্তু বেশি। এই যে জুলাই আগস্টে যত মিছিল হয়েছিল, সবই তো জামাত লোক সাপ্লাই দিয়েছিল, ছেলেপিলে সাপ্লাই দিয়েছিল। এই জামাত এবং বিএনপি এখন এত অত্যাচার করেছে, আমি বলেছিলাম না, ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে। ইউনূস যা যা করেছে এরা সেগুলোই করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দুই একটা ঢপ টপ মারে ইউনূসের বিরুদ্ধে, সালাউদ্দিন সাহেব ঢপ মারেন, এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, আর আদতে কিছুই নেওয়া হবে না। মানে শিক্ষার এপিঠ আর শিক্ষার ওপিঠ, কিছুই হবে না। ফলে এখন পুরোটা নির্ভর করছে আওয়ামী লীগের ওপর। আমরা জানি যে আঁচ করতে পারি যে যেদিনকে শেখ হাসিনা ঢুকবেন বলবেন, সেদিনকে তার 3 দিন আগে থেকে সমস্ত কারফিউ জারি করে দেবেন। এখন হয়তো চিড়ে মুড়ি নিয়ে সবাই হাঁটতে শুরু করলো, কত দূর এসে পৌঁছাবেন, পথে পথে যদি আটকে দেয়। তারপরে নানান রকম আশঙ্কা রয়েছে
তিনি আমাদের এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে কিছু গুপ্ত জামাত রয়েছে, সেগুলো আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি। তুই মরিস না কেন, হাসিনা কোনোদিনই ফিরবে না, তুই হাসিনার সঙ্গে আসিস, সব তুই করে, মানে সম্মান টম্মান দেখানো ছেড়ে দিন, তাদেরকে দেখলে বোঝা যায়, মানে কমেন্ট পড়লে বোঝা যায় যে এগুলো হচ্ছে গুপ্ত জামাত। চিন্তা হচ্ছে এই গুপ্ত জামাতকে নিয়ে। যখনই উনি বলবেন যে আমি অমুক জায়গা দিয়ে ঢুকবো অথবা ঢাকায় অমুক তারিখে আমি ট্রেনে করে নামবো, আওয়ামী লীগের লোকেরা জানবে। আওয়ামী লীগের লোকেরা জানলে পরে এই গুপ্ত জামাতরাও জানতে পারবে, গুপ্ত জামাতরা জামাতকে জানিয়ে দেবে, আর জামাত তখন থেকে সহিংসতা শুরু করে দেবে। এটা হচ্ছে একটা বড় চিন্তার ব্যাপার। সুতরাং বললাম, আমি গতকালকে বলেছি যে একটা স্রোত একদিকে যাচ্ছিল, উনি ঘোষণা করে, আচমকা ঘোষণা করে দিয়ে পুরো উল্টো স্রোতে এখন ভাবতে হচ্ছে ভারতবর্ষকে। উল্টো স্রোতে ভাবনা ঠিক আছে, ভারতবর্ষ কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এতে কিন্তু চলে, কখনো কিন্তু মানে একটা প্ল্যানের মধ্যে থাকে না। একটা প্ল্যান ফেল হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় প্ল্যান তারা কিন্তু কাজ করে দেয়। এবং সে প্ল্যানটা কি সেটা আমরা জানি না, আমরা সেগুলো পরে হয়তো জানতে পারবো। বারবার ফোন করে এই লোকটা, আগে মহা মুশকিল, এই ব্লক করার ছাড়া উপায় থাকবে না। এক একজন মানুষ থাকে যে আমি বারবার কেটে দিচ্ছি, তা সত্ত্বেও বারবার ফোন করে যাবে, এত অবুঝ। তো যাই হোক, কি বলছিলাম ভুলেই গেলাম। তো সেক্ষেত্রে মানে ভারতবর্ষ শেখ হাসিনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনি আগে থেকে কিছু বলবেন না, ভারতবর্ষ নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাকে ভেতরে পাঠিয়ে দেবে। সেটা কিভাবে হবে না হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত হবে। অর্থাৎ শেখ হাসিনা বলেছেন উনি ফিরবেন, তো ফিরবেনই এবছর, সেটা যেভাবেই হোক ফিরবেন। হয় ভারতবর্ষের নিরাপত্তা বাহিনী তাকে পৌঁছে দিয়ে আসবে, নয় এমন একটা ব্যবস্থা করা হবে যেখানে সেনাবাহিনী এসে তাকে নিয়ে যাবে এবং তার সুরক্ষার ব্যবস্থা করবে। নাহলে আস্ত রাখবো না, ওই গতকালকে বলেছিলাম আস্ত রাখবো না, এরকম একটা হতে পারে। একটা বিভিন্ন অঙ্ক কষা হচ্ছে। তবে ডিসেম্বরের মধ্যে, হয়তো ডিসেম্বরের আগেই, আমার তো মনে হয়, আমি বলেছিলাম 2 মাস, আমার তো মনে হয় আগস্টেই ধরে রেখে দিন, আগস্টের দিকে আমার মনে হয়, এখন মনে হচ্ছে, পরবর্তীকালে হয়তো আগস্টের সেপ্টেম্বর হতে পারে। এখন যা অবস্থা, যা শুনতে পাচ্ছি, যা বলতে পারবো না আমি, তাতে আমার মনে হয় আগস্টই হচ্ছে আপনাদের মুক্তির সময়, আপনাদের মুক্তি সূর্য আবার উঠবে। শেখ হাসিনা দেশে ফিরলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে, অর্ধেক লোক ভেঙে যাবে আর অর্ধেক লোক মানে দেশ ছাড়া হয়ে যাবে। সবাই ভালো থাকবে। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আবার হঠাৎ করে নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তিনি এই বাংলাদেশ থেকে যাওয়ার অল্প কয়েকদিন পর হঠাৎ করে বলে ফেললেন যে তিনি টুস করে ঢুকে পড়বেন যে কোনো একটি সময়, এবং তিনি তার সেই যে বাংলাদেশে ঢুকে পড়ার কথা তিনি বলেছিলেন নিজের মুখে তার এক কর্মীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে, এবং এই সকল টেলিফোনে যে সংলাপ তা আবার আওয়ামী লীগ বা তিনি নিজে সেটা আবার ফাঁস করে দিয়েছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থা 17টি বছর ধরে তিনি তিলে তিলে সেই তার যে বাহিনী, তার যারা অ্যালাইড, তাদেরকে তিনি লালন করেছেন, পালন করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন।
ফলে এই রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে তার লোকজন আছে। এই রাষ্ট্রে যে সকল প্রযুক্তি এসেছে, যে সকল ভালো দিক আছে, একই সঙ্গে যে সকল মন্দ দিক রয়েছে, প্রায় সব জিনিসগুলো তার মুখস্থ। ব্যাংকে কয়টি টাকা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে কি কি সমস্যা আছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ডিজিএফআই, এনএসআই, ডিজিএফআই, পুলিশ কতটুকু লাভ দিতে পারে, কতটুকু তাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সব জিনিস তার মুখস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তিনি 17 বছর প্রচণ্ড প্রতাপ নিয়ে এক নাগারে তিনি চালিয়ে গেছেন। আবার গত 4 মাস ধরে তারেক রহমান সাহেব যে চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারটিতেও তিনি 17 বছর বসেছেন। ফলে এখানে থেকে তারেক রহমান সাহেব কী করতে পারেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কী করতে পারেন, এই পুরো জিনিসটি তার মুখস্থ। ফলে তিনি ইচ্ছে মতো নাড়ছেন, ইচ্ছা মতো খেলছেন, ইচ্ছা মতো প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন। তার ফলে যখন ইউনূস জামানাতে তিনি বারবার আসতে চাইতেন, টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেন এবং বলতেন যে আমি আছি, তোমাদের খুব কাছাকাছি, তখন লোকজন ভয় পেয়ে যেত। কোথায় আছেন? কাছাকাছি বলতে কি দিল্লিতে আছেন? কাছাকাছি বলতে কি আগরতলাতে আছেন, শিলিগুড়িতে আছেন, নাকি কোথায় আছেন? নাকি অরুণাচলে আছেন, মেঘালয়ে আছেন, আসামে আছেন? মানুষ ভয় পেত। আর ভয় পাওয়ার কারণও আছে। 17টি বছর তিনি কেবল বাংলাদেশের মানুষকে চুম্বন করেননি, আদর যত্ন দিয়ে লালন পালন করেননি, তিনি শাসন করেছেন, সোহাগ করেছেন, বাম্বু দিয়েছেন, আছাড় দিয়েছেন, আর যেটিকে বলা হয় থাবা দিয়েছেন। বাঘের যেভাবে থাবা, সেভাবে থাবা দিয়েছেন, আর অনেক কিছু। ফলে যারা তার দ্বারা উপকার পেয়েছেন, তার প্রেমে মুগ্ধ, তার আপত্ত স্নেহে তারা সবাই আবেগ আপ্লুত। যাদের উপকার করেছেন তারা কৃতজ্ঞ, যাদেরকে ধাওয়া দিয়েছেন তারা দৌড়াচ্ছে তার কথা শুনে, আর মাঝে মধ্যে পিছনে তাকাচ্ছে, এই ধরে ফেললো বুঝি। যাদেরকে বাঁশডলা দিয়েছেন, ইলেকট্রিক শক দিয়েছেন, আয়নাঘরে ঢুকিয়েছেন, গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছেন, কিন্তু তার পরিবারকে মেরে গেছেন। ফলে অনেকগুলো জায়গা, জনপদ, সব জায়গাতে তিনি একটা আতঙ্কের, ভয়ের, প্রেমের, ভালোবাসার একটা, যাকে বলা হয় জাগরণ, জোয়ার তিনি তৈরি করে রেখেছেন দিল্লিতে বসে। এর ফলে কি হলো, রাজনীতিতে কখনোই শেখ হাসিনা বিহীন রাজনীতি হচ্ছে না। তার যারা প্রবল শত্রু, তারা তাকে মোকাবেলা করার চাইতে তার বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দিতে বেশি পছন্দ করছেন। তারা জানেন যে এই ভদ্র মহিলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কূটনীতি, অর্থনীতি, ধর্মনীতি, দুষ্টুমি, আরও কিছু যা কিছু আছে, সব কিছুতে পরিপূর্ণ। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণদূর্য, এটি নিয়ে তিনি খেলেন। কাজেই তাকে জীবিত রেখে, তাকে অস্তিত্ববান রেখে, তার হাতে যে এই মুহূর্তে অস্ত্র আছে, অর্থ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মোদি আছে, আরও কত কিছু গদি আছে, তো সেক্ষেত্রে কেবলই মাত্র বাংলা সিংহাসনে বসে বা কেবলই মাত্র কোনো একটি রাজনৈতিক দলের অফিসে বসে তার সঙ্গে লড়াই করা, এটা রীতিমতো শিশু সুলভ, বালখিল্য। আপনি ধরুন জামাতের আমির বা সভাপতি ডাক্তার শফিক, বিএনপির সভাপতি জনাব তারেক রহমান, তারপর আমজনতার সভাপতি আম তারেক, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু, তারপর জোনায়েদ সাক্ষী, ববি হাজ্জাজ, এই তো বাংলাদেশের রাজনৈতিক দল, এনসিপির নাহিদ ইসলাম।
আপনি সবাইকে যার যার অফিসে বসিয়ে দিন। প্রত্যেকটা মানুষ যার যার অফিসে, পল্টন অফিসে, মগবাজার অফিসে সবাই বসে আছে। রাজনীতিতে ধরেন এখন ক্ষমতায় আছে তৃতীয় কোনো পক্ষ, চতুর্থ কোনো পক্ষ। আর শেখ হাসিনা সুধা সদন খুলে দিন, ৩২ নম্বর থাকুক, বঙ্গবন্ধু এভিনিউ থাকুক। একটু গভীরভাবে চিন্তা করেন তো যে রাজনীতির পরিবেশটা কি হতে পারে, কি হতে পারে। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধরেন এখানে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতায় আছে, ইউনূস সাহেব ক্ষমতায় আছে, আর এই যে যেভাবে বললাম সবাই যার যার অফিসে আছে, আর শেখ হাসিনাও তার অফিসে আছে, কিচ্ছু করা লাগবে না। কি হতে পারে আপনি নিজে নিজে চিন্তা করেন। অথবা ধরেন তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, এখন রাজপথে আছে, যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই, বা নাহিদ সার্জিসের রাজপথে আছে, কিন্তু ধরেন তারেক এখন রাজপথে আছে। তো এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয় পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে, না কি মগবাজারে ভিড় বেশি হবে, নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন। এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অলনে ছাড়েন শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন, কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন, প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এই জন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজন হোক, অপ্রয়োজন হোক, যখনই তিনি আসার কথা বলছেন সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে তার আসার ৩টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক, সহজ সরল পদ্ধতি হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কি না? এই গেল এক। ২ নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো, এবং যেভাবে যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে সেইরকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসছেন। এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে, শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট। একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয়, মানে অ্যাজ এ এলিমেন্ট অ্যান্ড অ্যাসিড হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে, এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন, এবং আরো অনেক অনেক কিছু। এই ৩টি যে সীমা পরিসীমা, ৩টি ডোর, ৩টি উইন্ডো, এর মাধ্যমে আসলে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব। এখন তিনি আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা তো অন্য একটা ভিন্ন বিষয়। এখন তিনি আসবেন কি আসবেন না সেটি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে আজকে বক্তব্য শেষ করব। আমার কাছে যেটা মনে হচ্ছে শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসতা এবং অতীতে তিনি যা কিছু বলেছেন প্রায় সব কিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন, টু দি পয়েন্টে করে ছেড়েছেন 2 দিন আগে এবং পরে। তো তিনি নিজের মুখে বারবার বলছেন আমি আসব। তারপর তিনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবো, মানে 2026 সালের মধ্যে আসবো। এবং তার একান্ত আলাপ আলোচনায় তিনি সবাইকে যে কথাটা বিশ্বাস করাতে চান বা আশ্বস্ত করতে চান, সেটা হলো যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার মরে যাওয়ার কথা
গণপিটুনিতে মরে যাওয়ার কথা। যেভাবে তার প্রতিপক্ষরা ফাঁদ পেতেছিল, তাতে গণভবন বা এই ঢাকার রাজপথে তাকে পিষে মারার প্ল্যান ছিল, এবং এটা বাংলাদেশে অসম্ভব নয়। জিয়াউর রহমান সাহেবের মতো জনপ্রিয় মানুষ, বঙ্গবন্ধুর মতো এতটা প্রভাবশালী মানুষ এবং জনপ্রিয় মানুষ, তিনি যে সময়তে তাকে মারা হয় তখনও তিনি জনপ্রিয়। তো সেই মানুষ যদি বাংলার জমিনে এইভাবে নির্মমভাবে খুন হন, তাহলে শেখ হাসিনাকে মারা তো কোনো বিষয় ছিল না। এখানে তিনি অলৌকিকত্ব খুঁজে পান। তার ধারণা যে তিনি বেঁচে আছেন, আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ওখানে বসে রিয়েলিটি বুঝতে পারেননি, এজন্য তাকে মূলত একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। আর থার্ড হলো, বাংলাদেশের মানুষ, তাদেরকে বোঝানোর দরকার ছিল যে আসলে শেখ হাসিনা কি, তার অবর্তমানে দেশটা কিভাবে চলে এবং কিভাবে চলছে। এই যে তার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা তিনি নিজে ধারণ করেন, সবাইকে বলেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মানুষ দিল্লিতে আছেন, আমেরিকাতে আছেন, পুরো আওয়ামী লীগের গোষ্ঠীটা ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে, এই যে আমি যেগুলো বললাম। এবং আপনি যদি কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের দেখেন, মনে হবে তারা প্রবাসী সরকার, অন এক্সাইলে না, এখানে আসছে, মানে ভারত ভ্রমণে তারা গেছে, এবং বাংলাদেশে এসে এখন যারা দায়িত্ব পালন করছে তারা ভারপ্রাপ্ত, তারা এসে মানে ক্ষমতা গ্রহণ করবেন, এরকম একটা ভাবসা। তারা এখনও নিজেদেরকে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী বলার পরিবর্তে এক্সিস্টিং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথা চেঞ্জ করে ফেলছে। তো সেই অবস্থাতে অলনে ছাড়েন এই জুন মাসে, যখন তিনি বলছেন যে আমি এই বছরই ফিরবো, মানে আপনার হাতে সময় আছে আর মাত্র 6 মাস, 6 মাস না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে হায়েস্ট 6 মাসের মধ্যে আপনাকে ফিরতে হবে। এটা ছেলে খেলা বিষয় নয়, কোনো অবস্থাতে ছেলে খেলা বিষয় নয়। এর কারণ হলো, তিনি আবার 2026 সনে এসে যদি আবার বলেন যে আমি আসতেছি 26 সনের পরে, মানে ফেল করার পর যদি 27 সনে বলেন জানুয়ারিতে, তার সেই কাজ মানে হবে না। ফলে তাকে যদি আসতে হয় তাহলে এই বছরের মধ্যে আসতে হবে, আদারওয়াইজ জনগণ তাকে বিশ্বাস করবে না। সেই রাখাল বালকের গল্পের মতোই ঘটনা ঘটবে। দেখি, আমরা চুনোপুটি সাধারণ মানুষ, আমাদের আসলে কান আছে, এই কান দিয়ে আমরা শুনি, লোকজন বলে, আমরা তাই শুনি। তো কাজেই দেখি কি হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।